আসসালামু আলাইকুম। নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছে এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে টানা ৬ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকশো চাকরি প্রত্যাশী। দুপুরে যমুনার সামনে অবস্থান নিলে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার দাবি আন্দোলনকারীদের। সবশেষ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখন আলোচনায় বসেছেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। নূর হোসেনের রিপোর্ট। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রাস্তায় অবস্থান নেন কয়েকশো চাকরি প্রত্যাশী। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালে কয়েকজন আহত হন। পরে পুলিশ সরে গেলে যমুনার সামনে অবস্থান অব্যাহত রেখে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। হামলার বিচারও দাবি করেন তারা। আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম, কিন্তু তারা কি আমাদের সাথে আলোচনার সদিচ্ছা পোষণ করে নাই। করোনা মহামারী, সেশন জট সহ নানা কারণে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা থেকে বঞ্চিত দাবি করে আন্দোলনকারীরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ঠিক করতে হবে। ১৬২ দেশে যেহেতু চাকরির বয়স 35+, তাহলে আমাদের দেশে কেন 35+ হবে না? এটা আমাদের নৈতিক অধিকার। আমাদের ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে বেরোতে 27 বছর লেগে যায়, সেখানে করোনা আমাদের 2 বছর নষ্ট করেছে। আমাদের বয়সটা অটোমেটিক চলে যাচ্ছে। 30 বেকার তৈরি করছে, 35-এর জন্য বেকার তৈরি হবে না। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন এসব চাকরি প্রত্যাশী। এতে দেশের বিভিন্ন জেলা থেকে যোগ দেয় অনেকে। এদিকে অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পদত্যাগ ও দ্রুত নতুন ডিরেক্টর নিয়োগের দাবিতে রাজধানীর পান্থপথে অবস্থান কর্মসূচি পালন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা। এতে করে রাজধানীর বেশ কয়েকটি রাস্তায় স্থবিরতা দেখা দেয়, ভোগান্তিতে পড়েন নগরবাসী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 7 দিনের মধ্যে সুপারিশ করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি। আর ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বিশৃঙ্খলার ঘটনায় 17 জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে তদন্ত কমিটি সুপারিশ করেছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে জোরালোভাবে মাঠে নামেন শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে কয়েক দফা সড়ক অবরোধের পর সোমবার তারা অবস্থান নেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এমন বাস্তবতায় চাকুরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এই কমিটির আহ্বায়ক হল জনাব আব্দুল মুঈদ চৌধুরী। এই কমিটির মেম্বার সেক্রেটারি এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল, এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। এছাড়া ডিসি নিয়োগ নিয়ে 10 সেপ্টেম্বর সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় 17 জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 8 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধিবিধান আছে, লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার। আমি ডিসি হতে পারে নাই, সেই জন্য এইরকম একটা আন্দোলন উইদিন দি মিনিস্ট্রি এটা কেউ ভালোভাবে নেয় নাই। অনেকে আমাদেরকে বলেছে এই সময় যদি এগুলো কঠোর হস্তে দমন না করেন, আইন অনুগ ব্যবস্থা না করেন, আমাদের প্রশাসন ভেঙে পড়বে। আর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত 3 কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক প্রতিবেদনের কোনো সত্যতা জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি খুঁজে পায়নি বলেও জানান সচিব। এটা কিছুই ছিল না, এটা ভুয়া খবর এবং একটা উদ্দেশ্য প্রণোদিত। 3 কোটি টাকার একটা কি বলবো যে পাহাগুলো কোথায় কোন রুমে কোনো তথ্য নেই। ভুল তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নিতে ও অ্যাকাউন্টধারী ব্যক্তিকে খুঁজে বের করে আইনগত পদক্ষেপ নিতে পুলিশকে অনুরোধ করা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব।
রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে গঠিত ৬ কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা সংলাপ করবে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর নিয়ে জানাতে সংবাদ সম্মেলনে তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম একথা জানিয়েছেন। কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে। অনেক ওয়ার্ল্ড ব্যাংকেরটা আমরা অলরেডি একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছি, আপনারা দেখেছেন $3.5 বিলিয়ন। ইউএস জানিয়েছে যে রোহিঙ্গাদের জন্য তারা $199 মিলিয়ন দিবে। এনার্জিতে যে গ্রিন ট্রানজিশনের জন্য, রিনিউয়েবল এনার্জির জন্য ওরা €400 মিলিয়ন দিবেন। যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে তাকে তারা ফুল সমর্থন জানিয়েছেন। ফের অস্থিরতা ছড়িয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। গুলিতে প্রাণ হারিয়েছেন কাউসার হোসেন খান নামের এক শ্রমিক। পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। এতদিনের রক্ষণশীলতা ভেঙে এদিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে হার্ড লাইনে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। সোমবার দুপুর 12টা, আশুলিয়া টঙ্গাবাড়ি এলাকা। সেনাবাহিনী, র্যাব এবং শিল্প পুলিশের গাড়িগুলোর উপর এই ক্ষুব্ধ আক্রমণের আগের দৃশ্যটি ছিল শ্রমিকদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় বেশ কয়েকজন শ্রমিককে। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক কাউসার হোসেন খানকে মৃত বলে ঘোষণা করেন। গুলি চালায় এক ভাই মারা গেছে, ঠিক আছে, আর 3 জন এনাম মেডিকেলে আহত। 2 জন আমরা এই জায়গায় আনছি, আর অনেক আহত ঢাকা মেডিকেল মানে বিভিন্ন জায়গায় যে দিয়ে পারছে ওই জায়গায় নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের মালিকানাধীন মণ্ডল গ্রুপের প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল। সেই প্রতিষ্ঠান খুলে দেবার বিষয়ে শ্রমিক এবং মালিকপক্ষের সমন্বয়ে যৌথ বাহিনীর সভা চলাকালীন সময়ে আশেপাশের কয়েকটি কারখানার শ্রমিক সেখানে হামলা চালালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদেরটা বন্ধ করে দিচ্ছে, আমাদের পাওনা আজকে দেওয়ার কথা, কিন্তু দিতেছে না। কারণ কি? রাতের অন্ধকারে রাতের 3টা বাজে নোটিশ টাঙ্গাই দিছে। আমরা সকালবেলা আসছি, আসার পরে কি করছি দেখি কলকারখানা বন্ধ। এ বিষয়ে বক্তব্য জানতে শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলমের সঙ্গে কয়েক দফা কথা বলার চেষ্টা করা হলেও তিনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যান। এমন পরিস্থিতিতে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা শিল্প এলাকায়। যে কোনো ধরনের সহিংসতা এড়াতে আরও কঠোর অবস্থান নিয়েছে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা। আওয়ামী লীগ আমলে দেশের উন্নয়নের বিপরীতে শ্রমিকরা তাদের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রদান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে শ্রমিক নেতাদের সাথে এক বৈঠক শেষে একথা বলেন তিনি। অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্র কমিটি 3 মাসের মধ্যে তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করবে বলে জানান দেবপ্রিয়। এ সময়ের মধ্যে বিদেশি বিনিয়োগকারী ও দাতা সংস্থাদের সাথে আলোচনা করা হবে বলেও জানান অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রদান কমিটির প্রধান। বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। সামনে আরও বিভিন্ন ধরনের খাতওয়ারি আলোচনা হবে, যে যারা বিদেশি বিনিয়োগকর্তা আছে তাদের সাথেও আলোচনা হবে, বিদেশি সাহায্যদাতাদের সাথে আলোচনা হবে। এই আলোচনাগুলো অব্যাহত থাকবে। এর ভিতর দিয়ে আমরা যা তথ্য পাচ্ছি এগুলোকে আত্মস্থ করছি। বন্যা কবলিত উত্তরাঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। একই সাথে নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদও দিয়েছেন তারেক রহমান। বিবৃতিতে তিনি বলেন, আকস্মিক বন্যায় তিস্তা পাড়ের লক্ষাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। চরম দুর্দশার মধ্যে জীবনযাপন করছেন লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের মানুষ। দুর্গত এলাকায় আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে বন্যা উপদ্রুত ও আশপাশের জেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তারেক রহমান।
আওয়ামী লীগের আমলারা এখনো বহাল তবিয়তে রয়েছে, তাদের রেখে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না বলে সতর্ক করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, আয়নাঘরের হোতারা এখনো ধরা ছোঁয়ার বাইরে, যারা গুমের সংস্কৃতির ধারক তাদের সকলকেই বিচারের মুখোমুখি করতে হবে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। অপেক্ষার অবসান হয় না, পিতার ছবি হাতে সন্তানের প্রশ্নের জবাব মেলে না, কোথায় আছে বাবা? কত কত বছরের অপেক্ষা, চোখের পানি, হৃদয়ের কষ্ট, কিন্তু স্বজনের সন্ধান হয় না তো স্পষ্ট। মায়ের ডাক আয়োজিত জান ও জবান অনুষ্ঠানে তাই গুম হওয়া স্বজনদের সন্ধানে প্রিয়জনের আকুতি। আপনারা যখন ঘরে ফিরে যান, আপনাদের সন্তান আপনাদেরকে ধরে না, বাবা বলে ডাকে না। আমাদের সন্তানরা কাকে বাবা বলে ডাকে? আমার সন্তানের বাবা কোথায়? আমিও যখন একদিন গুম হয়ে যাব, তখন আমার ফ্যামিলি বুঝবে এই ঘুমের পিছনে কি আজকে আমাদের কান্না। যথাযথ কর্তৃপক্ষ যেটা আছে তাদের কাছে প্রশ্ন করা, কি কারণে মায়ের ডাকে সদস্য সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কেন এইভাবে একই কায়দায় তুলে নিয়ে যেতে হবে? তুলে নিয়ে যাওয়ার কোনো আইনি অধিকার কোনো বাহিনীকে বাংলাদেশের আইন দেয়নি। জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শিরোনামে শাহবাগের জাতীয় জাদুঘরে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনীতিবিদরাও চাইলেন গুমের পেছনের হোতাদের বিচার। আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই, আপনারা তো জিন্দা লাশ, আপনাদের কিসের ভয়? যারা গুমের সংস্কৃতির ধারক বাহক এবং যারা গুম করেছে, হত্যা করেছে, তারা কারা আপনারা জানেন, তাদেরকে ইন্টারোগেট করতে হবে। কই একটিও তো স্বীকারোক্তি আসেনি। বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে ডাউনওয়ার্ডস যা ছিল তাই আছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদেরকে বলেছিলাম, এদেরকে বহাল রেখে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন। এদিকে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা ধারণ করে গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের কাছে তাই বিএনপি আলাদা আলাদা সুপারিশ তুলে ধরবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরালো হাইকোর্ট। বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ও চৌকস ব্যক্তিদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। আগামী 6 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। হাইকোর্টের এই আদেশে খুনিদের শনাক্তের আশার আলো দেখছেন মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। তামজিদ সুমনের রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রনি হত্যার পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়। এই হত্যা ঘিরে মেলেছে রহস্যের অনেক ডালপালা, অথচ তদন্তে দায়িত্বপ্রাপ্ত কোনো সংস্থাই রহস্যের কুল কিনারা করতে পারেননি। পুলিশ ও ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও কোনো অগ্রগতি হয়নি গেল 12 বছরে। 8 বার পরিবর্তন হয়েছে তদন্ত কর্মকর্তা আর 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী নওশের রোমান। নিয়োগ দিয়েছেন নতুন আইনজীবীও। সোমবার মামলা থেকে তদন্ত সংস্থা র্যাবকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এতদিনেও এই মামলার বিচার না হওয়াকে বেদনাদায়ক বলে মন্তব্য করেছে আদালত। মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। যে সমস্ত ক্লু সেখানে আছে অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে এবং রিয়েল কালপ্রিট যারাই আছে তারা আদালতের সামনে হাজির হতে বাধ্য হবে। স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। র্যাবকে দায়িত্ব দিয়ে আইনজীবী মঞ্জিল মোর্শেদের রিটের প্রেক্ষিতে শামসুদ্দিন চৌধুরী মানিক যে আদেশ দিয়েছিলেন তাতে মামলাটি 12 বছর ঝুলিয়ে রাখা হয়েছিল। আর এর নেপথ্যে অসৎ উদ্দেশ্য ছিল বলে মনে করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। র্যাবের তো ক্ষমতা নেই সেটা। র্যাব কিভাবে তদন্ত করবে? তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপের ফলে র্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেননি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয়।
পুরো রিটটা যেটা রয়েছে পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সে কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। 12 বছর পেরিয়ে মামলার গুরুত্বপূর্ণ অনেক আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে দাবি করে আইনজীবী বলেন, নতুন তদন্তে অপরাধের প্রমাণ বের করে আনতে পারবেন তারা। 2012 সালের 11ই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হয়েছিলেন সাগর রুনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার ছেলে জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এই মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন, একই সঙ্গে সাজা পরোয়ানা ফেরতের নির্দেশ দেন। সকাল 10:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান শফিক রেহমান। নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আপোষের ঘটনা উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এনসিটিবি প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের সিদ্ধান্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন ও অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী এবং অন্তর্বর্তী সরকারের আপোষকামী আচরণের পরিচায়ক বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। আজ এক বিবৃতিতে টিআইবি এই উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের ক্ষমতার মূল ভিত্তি বৈষম্য বিরোধী আন্দোলনের মূল ধারার বহুমত, অন্তর্ভুক্তি, সম অধিকার ও অসাম্প্রদায়িকতার আদর্শ, যার প্রতি অটুট থেকে সরকার তার উপর অর্পিত রাষ্ট্র সংস্কারের দায়িত্ব পালনে অগ্রসর হবে এবং সব প্রকার অশুভ শক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক ও মৌলবাদী মহলের সঙ্গে আপোষের পথ দৃঢ়ভাবে পরিহার করবে বলে আশা প্রকাশ করছে টিআইবি। কাল থেকে কাঁচা বাজার আর সুপার শপে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ। এই অবস্থায় বিকল্প কি হবে সেই বিতর্কে না গিয়ে 22 বছর আগে ব্যবহার নিষিদ্ধ হওয়া পলিথিনের ব্যবহার বন্ধের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বৃক্ষরোপণ, পলিথিন ও এসইউপি বর্জন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় উপদেষ্টা বলেন, পলিথিন ব্যবহার বন্ধে শিক্ষার্থীদের বিশেষ ভূমিকা রাখার সুযোগ আছে। আর নভেম্বরের প্রথম দিন থেকে দেশের সব দোকানে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হবে এবং পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলবে। এসব বিষয়ে সবাইকে নিজে থেকে সচেতন হওয়ার আহ্বান জানান রিজওয়ানা হাসান। এসিআই কনজিউমার ব্র্যান্ডস বাজারে নিয়ে এলো নতুন ব্যালেন্সড ময়েশ্চার বিউটি সোপ লিওনা। রোজ অ্যান্ড গ্লিসারিন এবং কোকোনাট মিল্ক, এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাবে লিওনা বিউটি সোপ। এসিআই কনজিউমার ব্র্যান্ডসের পরিচালক কামরুল হাসান জানান, সোপটির বিশেষত্ব হল ত্বকের আর্দ্রতার সামঞ্জস্যতা বজায় রাখা এবং ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করা। নতুন এই পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের জিএম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মোহাম্মদ নাহিদ নেওয়াজ এবং বিজনেস ম্যানেজার জামান আসিফ। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি মাসের প্রথম 28 দিনে দেশে 211 কোটি মার্কিন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। সোমবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য দিয়েছে। তারা জানায়, সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহে প্রবাসী আয় এসেছে 58 কোটি 45 লাখ ডলার এবং 58 কোটি 26 লাখ ডলার। তবে পরের 2 সপ্তাহে প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা কমেছে। মাসের তৃতীয় সপ্তাহে প্রবাসী আয় এসেছে 46 কোটি 70 লাখ ডলার এবং চতুর্থ সপ্তাহে এসেছে 47 কোটি 88 লাখ ডলার। 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই আগস্টে প্রবাসী আয় এসেছে 413 কোটি 79 লাখ ডলার। এর মধ্যে জুলাই মাসে এসেছে 191 কোটি 37 লাখ ডলার এবং আগস্ট মাসে 222 কোটি 41 লাখ ডলার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com।
এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।